আজকে আমরা শিখব হোম রিবনের প্যারাগ্রাফ গ্রুপের কয়েকটি অপশনের কাজ। তো প্রথমে আমরা শিখব অ্যালাইন টেক্সট লেফট। আসলে এটার কাজ এই যে একই রকম অনেকটা দেখতে কিছু দাগ দেখতে পাচ্ছি, আসলে এগুলোর নিচে আসলে নাম লেখা নাই, কিন্তু মাউস ধরলে লেখা শো করে, যেমন অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার্ড, অ্যালাইন টেক্সট রাইট, জাস্টিফাই। এগুলো আসলে কি কাজ? তো সাধারণত আমরা অনেক সময় অনেক লেখাকে বাম দিক থেকে, সাধারণত আমরা লেখাগুলো বাম দিক থেকে লেখা শুরু করি, এরপর লেখা লিখলে বাম দিকে শুরু হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যেমন অ্যারাবিক লেখাগুলা ডান দিক থেকে শুরু হয়। অ্যালাইনমেন্টটা সাধারণত আমরা আমাদের লেখা বাম দিক থেকেই লেখা শুরু করি। অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লেখাটা আমাদের ডান দিক থেকে শুরু করতে হয়। যেমন আমরা যদি লেখাটা ডান দিকে, যেমন অ্যালাইন রাইটে ক্লিক করি, তাহলে আমাদের ঠিক অ্যারাবিক লেখার মতো, যেমন আরবি লেখার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে লেখা শুরু করি। এবার যদি আবার আগের মতো করতে চাই বা লেফট রে করতে চাই, লেফট অ্যালাইনে ক্লিক করলে লেফট এর মতো হয়ে যাবে। এরপর সেন্টারটা হচ্ছে অনেক সময় অনেক কোন লেখার হেডলাইন বা কোটেশনটা যদি লিখতে চাই বা শিরোনাম লেখার ক্ষেত্রে এটা আমরা করতে পারি। যেমন আমি যদি এখানে এই লেখাটাকে শিরোনাম বানাতে চাই বা হেডলাইন লিখতে চাই, তাহলে এই লেখাটাকে আমাদের মাঝখানে দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় আমরা যারা না জানি বা না বুঝি বা অল্প বুঝি, তারা আমরা কি করি, স্পেসের সাহায্যে আস্তে আস্তে এরকম নেই, কিন্তু না, এটা সঠিক হয় না, এতে সঠিকভাবে আমাদের এটা সেন্টারে যায় না বা নেওয়া যায় না। সেন্টার নিতে হলে একদম পারফেক্ট নিতে হলে এই যে সেন্টার লেখা আছে, সেন্টার, এই সিম্বলটা ক্লিক করলেই আমাদের লেখাটা অটোমেটিকলি একদম আমাদের পেজের মার্জিন অনুযায়ী সেন্টার চলে আসবে। এখন আমরা লেখাটাকে একটু বড় করে সাইজ বাড়িয়ে দিয়ে, এবং এটাকে যদি আমরা অক্ষর বড় করি, তাহলে আমাদের এটা হেডলাইটের মতো দেখা যাবে। এখন অনেক সময় দেখা যায় এই যে, তাহলে আমরা এই লেখাটা যদি এখন আমরা বাম দিক থেকে শুরু করতে চাই, বাম দিকে নিতে চাই, তাহলে আবার যদি অ্যালাইন লেফটে ক্লিক করি, তাহলে বাম দিকে চলে আসলো, রাইটে ক্লিক করি চলে আসলো, সেন্টারে ক্লিক করি চলে আসলো। এবার জাস্টিফাই হচ্ছে লাইনের উভয় দিক সমান থাকা। যেমন এই লেখাগুলো যদি ফলো করি, এই বাম সাইডটা খুব সুন্দর একদম সমান্তরাল আছে, কিন্তু ডান দিকটা ফলো করি, একটা ছোট একটা বড়, দেখতে খুবই বাজে লাগতেছে বা সুন্দর হইতেছে না, দেখতে সুন্দর লাগতেছে না। সেক্ষেত্রে আমরা লেখাটা উপরে ক্লিক করি বা প্যারাগ্রাফের উপর ক্লিক করে জাস্টিফাই ক্লিক করলে অটোমেটিক আমাদের ডান দিকে লেখাটা সমান হয়ে গেল, তখন দেখতে ভালো লাগবে বা লেখাটা সুন্দর হবে। যে কোনো লেখা সুন্দর উপস্থাপন করার জন্য আমাদের এই অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটা যদি জাস্টিফাই না করা হয়, তাহলে কিন্তু আসলে দেখতে খুবই নর্মাল মনে হইতেছে, ভালো লাগতেছে না, দেখতে সঠিক হয়ে যাচ্ছে না। এখন আমরা শিখবো লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে আমরা যেটা বুঝি, লাইনের মাঝে ফাঁকা রাখার জন্য, যেমন এই যে লেখাগুলো মাঝে যে ফাঁকা আছে, এই ফাঁকার দূরত্বটা আমাদের কম বেশি করা যায়। যেমন অনেক সময় একটা লেখা লিখলাম, ওই পেজটা অনেক ফাঁকা রয়ে গেল, আমরা চাই যে পেজটা একটু ফাঁকা ফাঁকা, তাদের পেজটা একটু ভরা ভরা লাগবে। আসলে আমি যেই কাজটা করতেছি সেই কাজটার জন্য যেটা দেখতে ভালো লাগে সেটাই আমাদের করা উচিত। তো আমরা একটু কিভাবে স্পেসিংটা বাড়ানো যায় সেটা একটু দেখি। প্রথমে লেখাটা সিলেক্ট করতে হবে, এরপর আমাদের লাইন স্পেসিং এ যাব। লাইন স্পেসিং এ যাওয়ার পর এখানে কিছু নির্দিষ্ট দেওয়া আছে, যেমন 1.0, 1.15, 1.5, 2.0, 2.25, 3. এরকম নির্দিষ্ট কিছু দেওয়া আছে। যেটা আমরা মাউস রাখবো সেই অনুযায়ী আমরা দেখবো যে আমাদের পেজের ভিতরে মাঝখানে স্পেস তৈরি হচ্ছে। যে আমরা একটা ক্লিক করি, সিলেক্ট করলাম, তো আমরা দেখতে পেলাম যে আমাদের লেখার মাঝে একটু ফাঁকা ফাঁকা শো করলো, ফাঁকা হলো লেখাগুলো। এখন যদি আমি চাই যে আমার এখানে যা দেওয়া আছে আমি এরকম চাই না, আমার মতো চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা লেখাটা আবার সিলেক্ট করব এবং এই লাইন স্পেসিং এ যাবো এবং লেখা আছে লাইন স্পেসিং অপশনস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমরা এখানে অ্যাট লেখা, এই অ্যাট লেখা এখানে আমাদের কার্সারটা লাফাচ্ছে, এখানে যদি আমরা লিখে দিই আমাদের মতো করে 1.13, সেক্ষেত্রে যদি ওকে দিয়ে দিই, তাহলে আমরা যেরকম দিলাম ঠিক তেমন হয়ে গেল।
কারণ এখানে নির্দিষ্ট করে যা দেওয়া আছে এটা সাধারণত আমরা স্ট্যান্ডার্ড ভাবে 1.15 এবং 1.5 এই দুটা দিয়েই কাজ করে থাকি। তারপর বিশেষ প্রয়োজনে আমাদের কম বেশি করার প্রয়োজন হয়ে থাকে। এবার অনেক সময় দেখা যায় লাইন স্পেসিং যদি দেওয়া থাকে আগে থেকেই, সেই লাইন স্পেসটাকে কমানোর জন্য আমরা আবার যদি আমরা নরমাল করতে চাই তাহলে সব সেট করে 1.5 দিলে আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা শিখব কোনো লেখার নিচে কালার দেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা শেডিং ইউজ করি। তো কিভাবে, তো আমাদের যে লেখাটুকু সিলেক্ট করা দরকার বা কালার দেওয়া দরকার সেই লেখাটুকু সিলেক্ট করব। তবে খেয়াল রাখবো এই বেশি একটু বেশি হয় যাতে না হয়, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে কালারটা সেটা ক্লিক করে দিলে আমাদের সেই লেখাটুকুর নিচে কালার হয়ে যাবে, মানে শেডিং একটা কালার পেয়ে যাবো আমরা। আর যদি আমরা এই লেখাটাকে যদি আমরা এই একটু বেশি বা এতটুকু যদি একটু বেশি সিলেক্ট করতাম তাহলে আমাদের কালার নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা সম্পূর্ণ লাইনটাই হয়ে যেত। তবে আমাদের যখন সম্পূর্ণ লাইনটা প্রয়োজন তখন আমরা এইভাবে সিলেক্ট না করে ক্লিক করে জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করলে অটোমেটিক হয়ে যাবে। যদি আমরা শুধু নির্দিষ্ট অতটুকু জায়গাকে আমি করবো সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করে তারপর করতে হয়। তো আমরা এই লেখাটা বাদ দেওয়ার জন্য আবার সরি কালারটা বাদ দেওয়ার জন্য আবার শেডিং কালারটা শেডিং এ গিয়ে নো কালারটা ক্লিক করব, চলে যাবে। আর যতটুকু দরকার ততটুকু চাইলে ততটুকু সিলেক্ট করব, বাড়তি করব না, ততটুকু সিলেক্ট করব এবং এখান থেকে ফার্স্ট সিলেক্ট করব, বাস। ওইটা বাদ দিতে চাইলে সিলেক্ট করব নো কালার। এইভাবে আমরা লেখার নিচে শেডিং কালার দিতে পারবো। এবার আমরা শিখব বর্ডার। অনেক সময় অনেক লেখার চতুর্দিকে বর্ডার দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা লেখাটাকে সেট করব, বর্ডার ক্লিক করব। বর্ডার ক্লিক অনেকগুলো অপশন বের হবে, এর থেকে আমাদের যেমন প্রয়োজন আমরা তেমন দিতে পারবো। তবে এখানে আমরা দু একটা অপশন দেবো, বিস্তারিত অপশনগুলো আমরা পরে ভিডিওতে আমরা পাবো। সেক্ষেত্রে আমরা প্রথমে যদি আউটসাইড বর্ডারটা সিলেক্ট করি তাহলে কি হলো, আমাদের প্যারাগ্রাফটার চতুর্দিকে একটা বর্ডার তৈরি হলো। আমাদের অনেক সময় অনেক বই পুস্তকে দেয়া থাকে, ঠিক আমরা যেরকম করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারবো। আমাদের চাই যে আমার বর্ডারটা লাগবে না, তাই নো বর্ডার ক্লিক করলে বাধা হয়ে যাবে। আমাদের যা শুধু নির্দিষ্ট একটু লাইনের মাঝে দেবো সেটা সিলেক্ট করতে হবে, আউটসাইড বর্ডার হয়ে গেল। আবার যদি চাই যে না আমি আমার বর্ডারটা, এবার নো বর্ডারে ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে। অল বর্ডারে ক্লিক করলে প্রত্যেকটা লাইনে হয়ে যাবে। তো বর্ডার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরের সামনের ক্লাসগুলোতে। আমাদের এখন যেটা বেশি প্রয়োজন সেটা আমরা দেখলাম। এবার আমরা শিখবো বুলেট অপশনের কাজ। বুলেট অপশন হচ্ছে অনেক সময় আমরা অনেক সময় কোনো কিছু লিস্ট আকারে লিখতে চাইলে 1 2 3 পরিবর্তে অনেক সিম্বল দিয়ে লিখি, যেমন স্টার, তারপরে বুলেটস। বুলেটসের কাজ হচ্ছে অনেক সময় আমরা অনেক কোটেশন বা কোনো লিস্ট যদি করি সেক্ষেত্রে 1 2 বা 1 2 এর পরিবর্তে অনেক সিম্বল যেমন স্টার, তারপরে টিক চিহ্ন, এরকম বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করি, যেমন এই ধরনের সিম্বল গুলো আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি কোনো একটা সিম্বল পছন্দ করি এবং আমরা যদি কোনো কিছু লিখি, যেমন আবার পরবর্তী আটা লিখতে চাইলে এন্টার দিলে অটোমেটিক আটা চলে আসবে, আবার যদি চলে আসবে। এভাবে আমরা একটা বাক্য দিতে, আর যখনই আমাদের দরকার হবে না তখন একটা ব্যাক স্পেস দিলে সেটা কেটে যাবে, বাদ হয়ে যাবে। এবার যদি আমরা চাই পরবর্তীতে মনে হলো যে আমরা এই সিম্বলটা এই বুলেটসটা দেবো না, অন্য বুলেটস দিতে চাই, সেক্ষেত্রে আমরা লেখাটা সিলেক্ট করতে পারি। লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে অন্য যে কোনো একটা বুলেটস সিলেক্ট করলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি একটা করতে চাই তাহলে একটা ক্লিক করার পরে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে আমরা একটা যদি দিতে চাই তাহলে একটা হবে, আবার যদি এটা করতে আলাদা দিতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে। আর যদি আমরা চাই যে না আমরা এখানে যা আছে যাতে আলাদা কিছু দিতে চাই সেক্ষেত্রে এখানে আমরা যদি ক্লিক করি এগুলো ছাড়া আমরা কিভাবে পাবো, যে ডিফাইন নিউ বুলেটস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেম বলে যাব, সেম বলে যাওয়ার পরে এখানে
সাধারণত উইডিংস লেখা যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে খুঁজে উইডিংস 2 উইডিংস 3 এগুলোর ভিতরে আমরা বিভিন্ন সিম্বল পাবো। তো উইডিংস গেলে আমরা এখান থেকে এই যে পুল ডাউনের মাধ্যমে এখান থেকে ক্লিক করে আমাদের যেটা প্রয়োজন, যেটা আমাদের দরকার সেটা সিলেক্ট করে ওকে দেবো, দেন ওকে দেবো, অটোমেটিক আমাদের হয়ে যাবে। আবার যদি দেখি, প্রথমে বুলেটসে যাব, ডিফাইন নিউ বুলেটস, সিম্বল উইডিংস 2, এখান থেকে হ্যান্ডেল এটা দেই, ওকে ওকে, ঠিক আছে। এভাবে আমাদের বিভিন্ন ধরনের বুলেটস আমরা ইউজ করতে পারি আমাদের লেখাটাকে আকর্ষণীয় করার জন্য। এই বুলেটসের পরিবর্তে আমরা নাম্বারিং করতে পারি, 1 2 3 4 এগুলো দিতে পারি। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা যদি এই পাশে লেখা আছে নাম্বারিং, এই নাম্বারিং ক্লিক করি, তো 1 2 3 4 অটোমেটিক চলে আসলে এবিসি রোমান সংখ্যা আমি যেমন দিতে চাই। হ্যাঁ, এতে সুবিধা কি, আমি এটা বাড়াটা দরকার, ক্লিক অটোমেটিকলি 5 অটোমেটিকলি চলে আসতেছে। তো এবার আমরা যদি এগুলোকে বাদ দিয়ে অন্যটা দিতে চাই তাও দিতে পারবো, যেভাবে দিচ্ছে সেভাবে দিতে পারবো, রোমান সংখ্যা এবিসি এরকম। এখন যদি আমরা একটা বাদ দিতে চাই, তো সিলেক্ট করব এবং নাম্বারিং ক্লিক করব, এই নানে ক্লিক করলে অটোমেটিক বাদ হয়ে যাবে। ঠিক বুলেটসের ক্ষেত্রেও এই নান সিলেক্ট করলে বাদ হয়ে যাবে। এরপর আমরা শিখবো ডিসক্রিজ ইনডেন্ট আর ইনক্রিজ ইনডেন্ট। এটা হচ্ছে অনেক সময় এই যে আমরা একটা লেখা লিখছি বা এই যে একটা প্যারাগ্রাফ আছে, আমরা অনেক সময় দেখা যায় এই প্যারাগ্রাফটা ডান দিক থেকে শুরু করা, একটু ডান দিকে চাপানো দরকার বা বাম দিকে নেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা যদি ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করি, এই সিম্বলটা ক্লিক মাধ্যমে ইনক্রিজ ইনডেন্ট দেখতে পাবো। ক্লিক করে অটোমেটিক আমাদের লেখাটা ডান থেকে সরে যাচ্ছে। অনেক সময় অনেকটা লেখাটাকে ফরম্যাট করার জন্য বা সুন্দর করে পেজে সাজানোর জন্য আমাদের ডিসক্রিজ ইনক্রিজ ব্যবহার করা হয়। এই লেখাগুলোকে যদি আমাদের আরো ডানে দরকার হয় তাহলে আমরা ইনক্রিজের মাধ্যমে নিতে পারবো। এখন যদি প্রধান যে আমার এই লেখাটা এখান থেকে আমাদের একটু ডিসক্রিজ করা দরকার, সেটা আমরা নিতে পারবো। আমরা এখন শিখবো ইনসার্ট রিবনের টেবিল অপশনের কয়েকটা অপশনের কাজ। তো প্রথমে আমরা টেবিল ইনসার্ট টেবিল করব। ইনসার্ট টেবিলে যে আমরা সাধারণত অনেক কিছু টেবিলের মধ্যে লিখতে চাই, খুব যেই ইয়া করে লিখতে চাই, যেমন নাম, পিতার নাম, ঠিকানা, রোল নাম্বার, এরকম বিভিন্ন অপশন চার্ট লিস্ট আকারে লিখতে চাই। সেক্ষেত্রে আমরা টেবিল করে নিলে আমাদের লেখাটা সুন্দরভাবে করা যায়। সেইভাবে আমরা কিভাবে নিতে পারি টেবিলের সংখ্যা, টেবিলে যদি কোনো কাজ করতে চাই, এখানে অটোমেটিকলি মাউস ধরলে এই যে ডান পাশে এগুলো নিলে হচ্ছে রো কলাম তৈরি হয়, নিচের দিকে হচ্ছে রো তৈরি হবে। অটোমেটিক এখানে ডিফল্ট আকার দেওয়া আছে 10টা কলাম 8টা রো। এটা যদি সিলেক্ট করি তাহলে আমার অটোমেটিক কলাম তৈরি হয়ে যাবে। আমরা যদি চাই যে 5টা রো 5টা কলাম নেব, সেক্ষেত্রে আমরা 5 into 5, তো এই প্রত্যেকটা এই লাইনগুলোকে বলা হয় কলাম। এটা হচ্ছে কলাম, 1টা 2টা এরকম 3টা 4টা 5টা কলাম। আর এইগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে রো। আর এক একটা খোপকে বলা হয় সেল। তো আমরা একটা খোপের ভিতরে আমরা যা লিখতে চাই লিখতে পারবো। আর একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আমরা মাউস ক্লিক করেও যেতে পারবো এবং কিবোর্ড থেকে ট্যাব ক্লিক করলেও আমরা পরবর্তী কলামে যেতে পারবো। মাউস দিয়ে যেখানে ক্লিক করবো আমরা সেখানে লিখতে পারবো, যেখানে ক্লিক করবো সেখানে লিখতে পারবো। এই একটা টেবিলকে ছোট বড় করার জন্য আমরা মাউসটা এখানে ধরলে মাউসটা এই দাগের কাছে ধরলে দুদিকে একটা তীর চিহ্ন মতো তৈরি হয়, তখন মাউসটাকে চাপ দিয়ে ধরে হাতটাকে যদি একটু বাম দিকে ডান দিকে সরাই তাহলে একটা রেখা দেখতে পাই। এটা যেখানে ছেড়ে দেবো আমাদের টেবিলটা ঠিক ততটুকুই হয়ে যাবে, বড় ছোট করা যাবে। আমরা এটাকেও এভাবে মুভ করি, যেখানে যতটুকু দরকার সেভাবে আমরা নিজেদের মতো করে ছোট বড় করে নিতে পারবো আমাদের টেবিলটা। কারণ টেবিল তৈরির ক্ষেত্রে সব সেলগুলো যে একই সাইজের
দরকার হবে তত, যেমন নামের সেলটা একটু বড় দরকার হয়, ঠিকানাটা একটু বড় দরকার হয়। এটা যদি আমরা সিরিয়াল চিন্তা করি তাহলে সিরিয়াল চিন্তা করলে এটা ছোট থাকলেও সমস্যা হবে না, কিন্তু এটা আমার নাম লিখতে হয়, ঠিকানা লিখতে হয়, সেক্ষেত্রে একটু বড় দরকার হবে। সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের এটা ছোট বড় করে নিতে পারবো। এখন সাধারণত একটা টেবিল আমরা যখন নেই তখন এরকম নর্মাল ভাবে শো থাকে। যদি আমাদের টেবিলটাকে একটু কালারফুল করতে চাই, তাহলে আমরা কি করব, এই টেবিলটা আর একটা বিষয় হচ্ছে যখন এখানে আমরা সাধারণত এই অপশনগুলো দেখতে পাই, ইনসার্ট, পেজ লেআউট, এই অপশনের পর এখন অপশন দেখতে পারি, কিন্তু যখন আমরা টেবিলে ক্লিক করব তখন আরো দুইটা অপশন চলে আসে। তো টেবিল সংক্রান্ত কাজ করতে গেলে আমার এই অপশনগুলো থাকবে। যেমন আমাদের প্রথম অপশনটা হচ্ছে ডিজাইন, ডিজাইনে ক্লিক করব, ডিজাইনে ক্লিক করলে কি হয়, আরো কিছু অপশন বের হবে। তখন এই যে টেবিলটা, এই টেবিলটার জন্য আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারবো। তো প্রথম হচ্ছে কি টেবিল স্টাইল। তো আমাদের টেবিলটা তো একটা সাধারণ টেবিল, তো আমরা চাই আমাদের টেবিলটা আকর্ষণীয় স্টাইলের হবে, কালারফুল হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কোনো একটা অপশন যদি মাউস দিয়ে সিলেক্ট করি তাহলে অটোমেটিক আমাদের টেবিলটা সেভাবে শো করতেছে, এই কালারটা শো করতেছে। তো আমরা এখানে ক্লিক করলে আরো কিছু টেবিল অপশন পাবো। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো আমাদের টেবিল ঠিক ওই ডিজাইনের হয়ে যাচ্ছে, তখন আমাদের টেবিলের লুকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমরা যদি চাই আমাদের টেবিলটা আগের মতো সাধারণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই মোড়ে ক্লিক করলে প্লেন টেবিল, প্লেন টেবিলের মতো হয়ে গেল। এটা অটোমেটিক কিছু দেওয়া আছে, কিন্তু আমি যদি চাই যে আমার মতো করে আমি কালারটা করতে চাই, সেক্ষেত্রে আমি এটা একরকম কালার করব, এটা একরকম করব, সেটা কিভাবে করব, এই জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে শেডিং, এই শেডিং এ ক্লিক করলেই আমি এখান থেকে আমার যে কোনো একটা কালার দিতে পারবো। আমি যদি এটা সিলেক্ট করি, যে কোনো একটা কালার চুজ করতে পারবো। এটা হলো আমাদের ইচ্ছা মতো আমি দিতে পারবো শেডিং কালার হিসেবে। এরপরে আমাদের আছে অনেক সময় দেখা যায় যে আমাদের এই বর্ডার গুলো একটু ডাবল বা একটু মোটা এরকম দেওয়া দরকার, সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেওয়া আছে লাইন ওয়েথ, মানে কতটুকু আমরা মোটা দিতে চাই, সেক্ষেত্রে যদি এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা এটা দিই, এটা ক্লিক করার পরে মাউসটা অটোমেটিক পেনের মতো হয়ে গেল, তখন আমি যে দাগটার উপর একটা ক্লিক করব সেই দাগটা মোটা হয়ে যাবে, যে দাগটা ক্লিক সেই দাগটা মোটা হয়ে যাবে। আবার যদি এরকম হয় যে না আমার আগের মতোই দরকার, সেক্ষেত্রে আমরা ক্লিক করব, টেবিলে ক্লিক করবো, অটোমেটিক আবার আগের মতো হয়ে যাবে। এবার যদি আমরা চাই যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এই টেবিলের তৈরি করার পরে বিভিন্ন স্থানে দাগ দেওয়ার প্রয়োজন বা আমাদের এরকম সেল বাড়ানোর প্রয়োজন, সেক্ষেত্রে আমরা ড্র টেবিল নেব, এখান থেকে আমার টেবিলের এটা নরমাল করে নিতে হবে, তাহলে এই দাগটা বড় হয়ে যাবে। তো আমাদের এখানে সিলেক্ট করে যেখানে সিলেক্ট করব সেখানে আমাদের দাগ দিতে পারবো, অতিরিক্ত সেল তৈরি করতে পারবো যেখানে প্রয়োজন। অপ্রয়োজনীয় কোনো কলাম বা সেল মুছে দিতে চাই বা কোনো দাগ মুছে দিতে চাই বা দাগ মুছে দেওয়ার প্রয়োজন হয়, এই যে এরিজারে ক্লিক করব, তখন যে দাগটা আমাদের বাদে সেটা ক্লিক করব, অটোমেটিক দাগটা মুছে যাবে, যেখানে ক্লিক করবো সেটা মুছে যাবে। আবার অনেক সময় দেখা যায় আমাদের এই টেবিলের লাইনগুলো বিভিন্ন স্টাইলের থাকে, সেটা কি প্রথমে টেবিলটাকে আবার আমরা যদি সিলেক্ট করতে চাই এভাবে সিলেক্ট করা যাবে। আবার এই যে টেবিলটার পাশে যে কর্নারে একটা অপশন দেখতে পাই আমরা, এখানে মাউসটা ক্লিক করলে সমস্ত টেবিলটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এরপর যদি আমরা এখান থেকে লাইন স্টাইলে ক্লিক করে বিভিন্ন লাইনে যেমন ডট আছে, ডাবল আন্ডারলাইন আছে, ট্রিপল আন্ডারলাইন, সরি আন্ডারলাইন না, ট্রিপল লাইন আছে, ডাবল লাইন আছে, এরকম যেটা দরকার সেটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাই বর্ডার্স, এই বর্ডার্সে ক্লিক করার পরে আমরা এখান থেকে অল বর্ডার ক্লিক করে দিই, অটোমেটিক্যালি আমাদের টেবিলটা বর্ডার হয়ে গেল চতুর্দিকে। আবার এই বর্ডারটা বাদ দিয়ে আমরা অন্য বর্ডার যাচ্ছি, এখানে সিলেক্ট করব, আমরা এখান থেকে সিলেক্ট করব এবং এখানে গিয়ে অল বর্ডার ক্লিক করব, তাহলে আমাদের
টেবিলটা সমস্ত চেঞ্জ হয়ে যাবে। এই টেবিল যদি আমি এদিকে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এই টেবিল সিলেক্ট করব এবং আমরা পিছনে যে শিখেছিলাম ইনক্রিজ ইন নেট ক্লিক করলে আমাদের টেবিলটা সামনের দিকে চলে আসবে। অনেক সময় দেখা যায় আমাদের একটা টেবিল তৈরি করার পরে যে কোনো কলামের ডানে বা বামে আরো অতিরিক্ত কলামের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে নেব? ধরি আমরা প্রথম যে কলামটা করছি এইটার বাম দিকে একটা কলাম দরকার, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এই যে লেআউট অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। লেআউট ক্লিক করলে আরো অনেকগুলো অপশন বের হবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ইনসার্ট লেফট, রোস এন্ড কলামস এর ভিতরে ইনসার্ট লেফট ক্লিক করব। এটা তীর চিহ্ন নির্দেশনা দেওয়া আছে যে বাম দিকে, এটা হচ্ছে যেই কলামে ক্লিক করব সেটা বাম দিকে একটা তৈরি হবে। ক্লিক করলাম, বাম দিকে একটা কলাম তৈরি হলো। আমরা যদি চাই ডান দিকে, সেক্ষেত্রে যেটা ক্লিক করবো সেটা ডান দিকে, চাইলে ইনসার্ট রাইট ডান দিকে হয়ে যাবে। আমরা যদি চাই যে আমাদের উপর দিকে একটা রো বাড়ানো দরকার, সেক্ষেত্রে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ দিলে আমাদের উপরে একটা রো তৈরি হয়ে যাবে। আর নিচের দিকে চাইলে যেখানে ক্লিক করবো তার নিচে চাইলে ইনসার্ট বিলো। আমরা যদি একসাথে একাধিক কলম বাড়াতে চাই তাহলে সিলেক্ট করব, যে কটা একসাথে বাড়াতে চাই সেই কটা সিলেক্ট করবো, যেমন আমি দুইটা করলাম। এবার যদি আমি ইনসার্ট লেফট ক্লিক করি তাহলে একসাথে দুটা পারবে। আবার যদি আমি এই চারটাকে সিলেক্ট করি তারপর লেফট ইনসার্ট করি আর একসাথে চারটা বেড়ে গেল। তো আমরা যদি নিচের দিকে রো বাড়াইতে চাই তাহলে একসাথে সিলেক্ট করলাম এবং ইনসার্ট বিলো দিলাম, তাহলে একসাথে আমাদের বেড়ে গেল। এবার আমরা যদি আমাদের অপ্রয়োজনীয় কলম বারো মুছতে চাই তাহলে কিভাবে করবো? যেমন আমরা যদি এই এই কলমটাকে মুছতে চাই তাহলে আমাদের সেই কলমে ক্লিক করতে হবে। এবার ডিলিট অপশন যেতে হবে, এখানে লেখা আছে ডিলিট কলামস। তো আমাদের মনে হয় কি ডিলিট করতেছি এটা আমাকে শেয়ার হতে হবে। ডিলিট কলামসে ক্লিক করলে আমাদের কলমটা বাদ হয়ে যাবে। আমি যদি একত্রে একাধিক কলমকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে, যেগুলো কাটতে চাই সিলেক্ট করার পরে ডিলিট যাব এবং ডিলিট কলামস। এখন আমরা এই রোটাকে কাটতে চাই, যে কোনো একটা সেলে ক্লিক করলেই হবে। এবার ডিলিটে যাব, লেখা আছে ডিলিট রোস, এটা ক্লিক করলে মুছে গেল। আমাদের যদি একাধিক রো কাটতে হয় তাহলে আমরা সিলেক্ট করব, ডিলিটে যাব, ডিলিট রোস। আমরা যদি আমাদের টেবিলটাকে সম্পূর্ণ টেবিলটাকে বাদ দিতে চাই তাহলে ডিলিটে যাব, ডিলিট টেবিল। আমরা জেনে আসি আমরা টেবিলে আমরা যদি আমাদের এবার ডিলিট সেল। অনেক সময় দেখা যায় আমাদের এই একদম নিচের দিকের এইটা বা এই উপরের দিকে এই কর্নারের যেমন একটা সেল আমাদের বাদ দেওয়া দরকার, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সেই সেলটাকে ক্লিক করব এবং ডিলিটে যাব এবং ডিলিট সেল এটা ক্লিক করব, শিফট সেল লেফট এটাকে সেট করে দিয়ে ওকে দেব, তাহলে আমাদের সেলটা বাদ হয়ে যাবে।